আচ্ছা, এবারেতে আমরা এখানেতে কিছু ফ্রিকশন রিলেটেড এমসিকিউ আছে যেগুলোকে আমরা একটু একটু করে সলভ করে নেব। ঠিক আছে, তো চল ফ্রিকশন রিলেটেড কি কি এমসিকিউ করে নেওয়া যায় আমরা দেখে নিই। প্রথম যে এখানেতে এমসিকিউ এর কথা বলেছে, দেখ বলা আছে একটি বস্তু ও একটি তলের মধ্যে সীমাস্থ ঘর্ষণ। ওকে, তো যখনই আমাদের তলের কথা বলা হয়েছে তার মানে আমাদের বুঝতে হবে সেটা আনত তলের কথা বলা হচ্ছে, রাইট? তাহলে আমাদের ধরে নে এই কোথাও একটা আনত তল আছে। আনত তলের ক্ষেত্রে এই যে কোণটা সেটা বলে দেওয়া আছে কত, থিটা। দিয়ে আমাদের তার উপরেতে এখানটা থেকে একটা এম ভরের কোনো বস্তুকে বসিয়ে রাখা আছে। তো যদি আমাদের এখানে এম ভরের কোনো বস্তুকে বসিয়ে রাখা হয়, বস্তুটার উপর ফ্রিকশন কোন দিকে কাজ করবে? এদিকে কাজ করবে, মানে উল্টো দিক বরাবর কাজ করবে। তার কারণ কি? আমরা সবাই শিখেছি ফ্রিকশন কোনো আমাদের যে বডির মুভমেন্ট আছে তাকে অপোজ করে। আমাদের এখান থেকে কি বলা আছে? সীমাস্থ ঘর্ষণের কথা বলা আছে। আমরা সবাই শিখেছি সীমাস্থ ঘর্ষণ তার মান হয় কত? মিউ ইন্টু এম। এখানে নর্মাল তার ডাইরেকশন কোথায়? এদিকে। নর্মালের অপোজিট দিকে কোন কম্পোনেন্ট কাজ করে? আমরা সবাই শিখেছি এমজি কস থিটা। তাই এখানেতে সীমাস্থ ঘর্ষণের মান পেয়ে যাব মিউ এমজি কস থিটা, রাইট? এবারেতে আমাদের যদি থিটার ভ্যালুটা বৃদ্ধি পায়, ওকে, আমরা তাহলে কিসের কথা বলছি? ইফ থিটা ভ্যালুটা বাড়ে। তো থিটার ভ্যালুটা বাড়লে আমরা সবাই শিখেছি কি কস থিটার ভ্যালু কমে যায়, কেননা থিটার ভ্যালু যত 0 থেকে 90 ডিগ্রির দিকে যায় কস থিটার ভ্যালু তত কমতে থাকে। তাহলে যদি আমাদের কস থিটার ভ্যালুটা কমে যায় তখন আমরা কি বলতে পারবো? যে ডেফিনেটলি ফ্রিকশন মানে ওই আমাদের যে সীমাস্থ ঘর্ষণ সেই ফ্রিকশনের ভ্যালুটাও কি হবে? কমে যাবে। তাহলে তলের নতির সঙ্গে আমাদের এটা হ্রাস পাবে, তাই তো? তাহলে আমাদের কথা দেখলাম কি, যদি আমরা কখনো থিটার মান বাড়াতে থাকি তখন তলের নতি বেড়ে যাবে, তার সাথে সাথে আমাদের এই যে সীমাস্থ ঘর্ষণ আছে তার মান হ্রাস পাবে। তাই এখানেতে একের দাগের যে কোয়েশ্চেনটা আছে সেই একের দাগের কোয়েশ্চেনটার অপশন হিসাবে আমরা কিন্তু ডি কে ট্রিট করব। বোঝা গেল পয়েন্টটা? চল পরেরটা দেখি। এখানে বলেছে কি না, ভুল যে অপশনটা সেটাকে আমাদের আহ জানতে চেয়েছে। প্রথমে বলা আছে কি ঘর্ষণ একটি অসংরক্ষী বল। হ্যাঁ, অবশ্যই এটা ঠিক কথা, কেননা আমরা সবাই শিখেছি ঘর্ষণের দ্বারা কোনো ওয়ার্ক ডান করা হলে সেটাকে আমরা কিন্তু আর কখনো রিটার্ন ব্যাক পেতে পারি না। তাই ঘর্ষণ অবশ্যই একটা নন কনজারভেটিভ বল। ওকে, তাহলে এটা কারেক্ট অপশন আছে। এরপরে তো বলা আছে কি কেবলমাত্র তলের অমসৃণতায় তাই ঘর্ষণের কারণ। কিন্তু না, আমরা কিন্তু একটা যখন থিওরি পড়েছি একটা কনসেপ্ট শিখেছি কোল্ড ফ্রিকশন বলে। এই কোল্ড ফ্রিকশনের সময় আমরা কি শিখেছি? যদি দুটো তল একদম মসৃণ হয় তাহলে সেখানেও কিন্তু ঘর্ষণ থাকতে পারে। ওকে, তাহলে আমাদের কি বলা আছে? দুটি একদম মসৃণ। একদম মসৃণ বলতে কার কথা বোঝাচ্ছি? আমি যেখানেতে মিউ ইকুয়াল টু 0। তাহলে যদি দুটো একদম মসৃণ তল থাকে তাদের মধ্যেও ফ্রিকশন থাকতে পারে, তাদের মধ্যেও ফ্রিকশন অর্থাৎ ঘর্ষণ থাকতে পারে। তাহলে অমসৃণতাই কিন্তু আমাদের ঘর্ষণের একমাত্র কারণ নয়। তাই আমাদের এই যে বি অপশন আছে এটা কখনো সঠিক হতে পারে না, অর্থাৎ এটা আমাদের ভুল আছে। দুটি অত্যধিক মসৃণ তলে ঘর্ষণ ক্রিয়া করে, এটাও কারেক্ট, সেটার কনসেপ্টটাকে আমরা এই কোল্ড ফ্রিকশন বলে দিলাম। আর কি আছে? যেখানে কোনো লম্ব প্রতিক্রিয়া নেই সেখানে ঘর্ষণ থাকে না, এমনকি তল অমসৃণ হলেও। লম্ব প্রতিক্রিয়ার সাথে কিন্তু আমাদের এখানেতে ঘর্ষণের কথা তো সম্পর্ক আছে, কিন্তু সেটা তল অমসৃণ হবে কি মসৃণ হবে সেরকম কথা দিয়ে আমাদের কোথাও বলা নেই। তাই আমাদের এখান থেকে যে ডি আছে এই ডি এর কথাটা আমাদের কথাটা হচ্ছে কিন্তু সঠিক কথা হয়ে যাবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা ফ্রিকশন হিসাবে কি শিখেছি? ফ্রিকশন হিসাবে শিখেছি মিউ ইন্টু এন। ওকে, যদি লম্ব প্রতিক্রিয়া না থাকে অর্থাৎ এন এর ভ্যালু 0 হয় তখন তোর মিউ এর ভ্যালু যা কিছুই থাকুক না কেন তোর এফ এর ভ্যালু কি আসবে? 0 আসবে। তাই আমাদের সর্বদা ডিটাও কিন্তু কারেক্ট হয়ে যাবে। ওকে, তাহলে এই চারটে অপশনের মধ্যে তিনটে কারেক্ট, 1, 3, 4।
তাহলে আমাদের ভুল বিকল্প কোনটি? অবশ্যই আমাদের অপশন বি। তাহলে আমাদের এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে অ্যান্সার হিসাবে আমরা কাকে ট্রিট করব? অপশন বি কে। পরের কোয়েশ্চেনটায় কি বলা আছে দেখ, যে একটি চালক ব্রেক কষায় ট্রেনের দ্রুতি সুষম হারে কমে 20 মিটার পার সেকেন্ড থেকে 5 সেকেন্ডে 10.2 মিটার পার সেকেন্ড হয়েছে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি তার দ্রুতির মান কমে গেছে। কতখানি কমেছে? 20 মিটার পার সেকেন্ড থেকে 10.2 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমাদের দেখতে পাচ্ছি কি তার ইনিশিয়াল যে স্পিড ছিল তার ভ্যালু হচ্ছে কত? 20 মিটার পার সেকেন্ড। ফাইনাল যে স্পিড এসছে তার ভ্যালু এসছে কত? 10.2 মিটার পার সেকেন্ড। তার মাঝে যে টাইম লেগেছে সেটা বলে দেওয়া আছে কত? 5 সেকেন্ড। রাইট? তাহলে আমরা নিশ্চয়ই অ্যাক্সিলারেশনের ভ্যালুটা কত দেখতে পারবো? ফাইনাল মাইনাস ইনিশিয়াল ডিভাইডেড বাই টাইম, মানে আমরা পাচ্ছি কত? 10.2 মাইনাস 20/5। তাহলে সেখান থেকে ভ্যালুটা আসছে কত? 9.8/5। ওকে, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। সামনে একটা মাইনাস আছে, তাহলে সামনে যে মাইনাসটা আছে তার জন্য আমরা বুঝবো কি, যেখানেতে মন্দন ঘটছে এবং সেই মন্দন যেটা করছে তার মান কত আসছে? -9.8/5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এটা চলে গেল কি আমাদের এই অঙ্কটার ফার্স্ট যে ইনফরমেশন আছে সেটা হলো। এবারেতে এই ইনফরমেশনটাকে কাজে লাগাতে হবে কোথায়? না সেকেন্ড পার্টে। সেখানে বলা আছে কি কামরার তাক ও একটি ব্যাগের মধ্যে স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান সর্বনিম্ন মান কত হলে মন্দনের সময় ব্যাগটি তাকের উপর ফিক্সড হয়। ওকে, তাহলে দেখ কামরার তাক এই এখানেতে আছে, এখানেতে এই কোনো একটা ব্যাগকে রাখা আছে, রাইট? তাহলে দেখ যখন গাড়িটার মন্দন হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছিস তার উপরে সিউডো ফোর্স কোন দিকে লাগবে? মন্দন যেদিকে হয় সেদিকে সিউডো ফোর্স লাগবে। তাকে ব্যালেন্স করার জন্য আমাদের কি থাকবে? না আমাদের স্থিত ঘর্ষণ থাকবে। তাই আমাদের এখান থেকে যদি কখনো আমাদের এফ যদি আমাদের এম এ কে ব্যালেন্স করে দিতে পারে তখন কোনো অসুবিধা নেই, আমাদের বডিটা সেখান থেকে হোল্ড করে থাকতে হবে। তাহলে দেখ এখান থেকে কথা আসছে এফ ব্যালেন্স করলো বা এফ ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু এম, তাহলে আমাদের বডি ব্যালেন্সে থাকবে। এবারে দেখ ফ্রিকশন, ফ্রিকশন মানে আমরা সবাই শিখেছি কত? মিউ এন, এখানে এন এর ভ্যালু কত? এমজি। তাহলে আমাদের এই ঘটনা ঘটলো, অর্থাৎ যদি আমাদের মিউ এর ভ্যালু কি হয়? গ্রেটার দ্যান ইকুয়াল টু এ বাই জি হয়, তাহলে বডি আমাদের কি থাকবে? রেস্টে থাকবে। এ এর ভ্যালু কত দেখলাম? 9.8/5। জি কত আসছে? 9.8। তাহলে এই দুটো কেটে গেল, তাহলে মিউ এর ভ্যালু কত আসছে? গ্রেটার দ্যান 1/5। তার মানে আমরা এখান থেকে বলতে পারবো যে মিউ এর ভ্যালু হতে হবে অবশ্যই গ্রেটার দ্যান 0.2। তাহলে মিউ যদি আমাদের 0.2 এর থেকে বেশি হয় বা ইকুয়াল টু হয় তখন কি বলবো? না আমাদের ব্যাগটা তাকের উপর স্থির থাকবে। তাহলে আমাদের এখান থেকে ঘর্ষণ গুণাঙ্কের সর্বনিম্ন মান কত এসে গেল? 0.2। তাহলে এখান থেকে আমাদের এটার অ্যান্সার হিসেবে ট্রিট করে দেবো কোনটাকে? অপশন এ। হলো পয়েন্টটা? এরপরেতে আমরা এরপরেরটা এখানেতে একটা ছবি দেওয়া হয়েছে, সেই ছবি দিয়ে আমাদের বলা হয়েছে ব্লকটার নিম্নমুখী ত্বরণ কত আসবে? ব্লকটার নিম্নমুখী ত্বরণ কত আসবে? তো এটাকে দেখতে গেলে আমরা কিরকম ভাবে দেখছি দেখ, যে এখানেতে এই যে ব্লকটা আছে এই ব্লকটার নিচের দিকেতে কোন ফোর্স কাজ করে? আমরা সবাই শিখেছি নিচের দিকে কাজ করে এমজি। নিম্নমুখী ত্বরণ চেয়েছে তার মানে ত্বরণটা হচ্ছে নিচের দিকে, তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারবো তার উল্টো দিকে কে কাজ করছে? সিউডো ফোর্স এম এ। তাকে অপোজ করার জন্য মানে নিচের দিকে আসার জন্য কে কাজ করছে? ফ্রিকশন। তাহলে এখান থেকে আসছে কত? এফ।
প্লাস এম এ, তাই তো? সেটাকে ব্যালেন্স করছে কে? আমাদের হচ্ছে এম জি। এবারে দেখ আমরা সবাই শিখেছি এফ মানে কত হয়? মিউ ইন্টু এম। তাহলে দেখ এই ব্লকটার উপরে নর্মাল ফোর্স কত? না অ্যাপ্লাইড ফোর্সের সাথে সমান। তাহলে ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কত হচ্ছে? মিউ ইন্টু এফ। তাহলে তো দেখ এখান থেকে ইকুইলিব্রিয়াম হতে গেলে আমাদের কিরকম আলোচনা করতে হবে? না বডি ইকুইলিব্রিয়ামে থাকবে যদি তোর এফ প্লাস এম এ ইকুয়াল টু এম জির সাথে সমান হয়। এফ এর ভ্যালু আমরা দেখে নিলাম। এফ এর ভ্যালু দেখে নিচ্ছি হচ্ছে কত? না মিউ ইন্টু এফ প্লাস এম এ, সেটা ইকুয়াল টু কত? এম জি। সমস্ত জায়গাতে আমি এম দিয়ে ভাগ করে দিই। ভাগ করে দিলে কত পাচ্ছি দেখ? মিউ এফ বাই এম প্লাস এ ইকুয়াল টু জি। তাহলে আমাদের এখান থেকে নিম্নমুখী ত্বরণ বা এ এর মান কত পাবো? জি মাইনাস মিউ এফ বাই এম। তো তাই আমরা এখান থেকে বলটার নিম্নমুখী যে ত্বরণ হবে তার মান কত পেয়ে গেলাম? জি মাইনাস মিউ এফ বাই এফ। ওকে, তাহলে এখান থেকে কোনটা কারেক্ট হিসাবে ট্রিট করছে? না অ্যান্সার আসছে আমাদের অপশন এ। হলো? পরেরটাই দেখ। কিরকম ঘটনা বলা আছে দেখ। যে দেখ এই কোনো একটা ট্রাকের ডালা আছে। ওকে, ট্রাকের ডালা বলতে কিরকম কথা বোঝাচ্ছে? এই কোনো একটা ট্রাক আছে, যে ট্রাকটা তোর এরকম ভাবে সামনের দিকে চলতে থাকছে, তো তার পিছনের দিকটা যখন এরকম খোলা আছে, তো এটাকেই তোর ট্রাকের ডালা হিসাবে বলছে। এই ছিল কি তোর ট্রাক। এখানটাতে কোনো একটা বডিকে এরকম ভাবে বসিয়ে রাখা আছে। তো এটা হচ্ছে তোর কি, এই যে এটা ট্রাকের ডালা, তার উপরে এই একটা ব্লক রাখা আছে। তোকে বলা আছে কি ব্লক ও ডালার মধ্যে স্থিত ঘর্ষণ গুণাঙ্কের মান, অর্থাৎ মিউ এর ভ্যালু দেওয়া আছে কত? 0.61, তাই তো? আর বলা আছে কি গাড়িতে ত্বরণ বলা আছে কত? না এ ইকুয়াল টু বলা আছে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবারেতে দেখ আমাকে জানতে চেয়েছে ব্লকের ওপর ক্রিয়াশীল ঘর্ষণ বল কত আছে। একটা কথা আমরা সবাই শিখেছি যে এখান থেকে আমরা লিমিটিং ফ্রিকশনের ভ্যালু বের করতে পারবো। লিমিটিং ফ্রিকশনের ভ্যালুস কত হয়? সবাই শিখেছি কত দেখ? মিউ ইনটু এন। এবারে দেখ মিউ এর মান দেওয়া আছে 0.61, নরমাল কত? এম ইনটু জি। দেখ এম এর ভ্যালু আছে 1, জি এর ভ্যালু আছে কত? 10। তাহলে আমরা লিমিটিং ফ্রিকশনের ভ্যালুস কত দেখে দিচ্ছি? 6.1। এবারেতে কথা আসছে কি, যদি আমরা এরকম কথা শিখেছি ইফ এক্সটার্নাল ফোর্স ওকে ইজ লেস দ্যান ইকুয়াল টু লিমিটিং ফ্রিকশন, ওকে, তখন আমাদের যে এফেক্টিভ ফ্রিকশন হয়, তখন ফ্রিকশন যেটা এফেক্টিভ হয়, ফ্রিকশনকে স্মল এফ দিয়ে লেখা হয়, আমি স্মল এফ দিয়ে লিখবো। তখন যদি ফ্রিকশন এফেক্টিভ হয়, সেটা কি হয়? এক্সটার্নাল ফোর্সের সাথে সমান হয়। আর যদি কখনো এরকম হয় এক্সটার্নাল ফোর্স ইজ গ্রেটার দ্যান লিমিটিং ফ্রিকশন, তখন এফেক্টিভ ফ্রিকশনের ভ্যালুস কত হয়? না আমাদের কাইনেটিক ফ্রিকশনের ভ্যালুর সাথে সমান। যেহেতু কাইনেটিক ফ্রিকশন আর স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুর মানটা মোটামুটি সেম হয়, তাই সেটাকে আমরা স্মল এফ দিয়ে লিখে রাখি। হলো? তাহলে এই যে লাইনটা আমি লিখে দিলাম, এই লাইনটা কিন্তু তোদের এই রিলেটেড অঙ্ক করার জন্য গোল্ডেন লাইন, একদম সিম্পল ওয়েতে নোটস এর ফরম্যাটে দেয়া রইলো। তোদের যখন দরকার পড়বে এই লাইনটাকে কিন্তু তোরা রিকল করবি। তাহলে দেখে নিলাম কি এখানটাতে লিমিটিং ফ্রিকশনের মান কত আসছে? না সেটা আসছে 6.1 নিউটন। এবারেতে আমরা দেখে নেব বলটার উপরে কতখানি ফোর্স কাজ করছে, এক্সটার্নাল ফোর্স। পুরো সিস্টেমটা অ্যাক্সেলারেশন নিয়ে যাচ্ছে, ডান দিকেতে কত দেয়া আছে দেখ, পুরো সিস্টেমের অ্যাক্সেলারেশন দেয়া আছে কত? 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে উল্টো দিকেতে বডিটার উপর যে এক্সটার্নাল ফোর্স পড়ছে তার ভ্যালু কত? এম ইন্টু এ। এম এর মান কত আছে? 1।
এর মান কত আছে 5, তাহলে বডিটার উপর উল্টো দিকে আমাদের কতখানি ফোর্স পড়ছে 5 নিউটন। তো এবারেতে ঘটনাটা দেখ, বডিটার উপর বাইরের দিক থেকে পড়ছে কতখানি ফোর্স 5 নিউটন। ওকে, তাহলে সেটা কি লিমিটিং ফ্রিকশনের থেকে ভ্যালু থেকে কম, তার কারণ কত, লিমিটিং ফ্রিকশনের ভ্যালু কত আসছে, কত না 6.1। তাই আমাদের এটা যেটা রুল নাম্বার এ ছিল, সেই রুল নাম্বার এটা আমাদের এখানেতে অ্যাপ্লাই হবে। রুল এ অনুযায়ী আমরা দেখে নেব কি এখানেতে এফেক্টিভ যে ফ্রিকশন হচ্ছে সেটা এক্সটার্নাল ফোর্সের সাথে সমান হবে। এক্সটার্নাল ফোর্সের ভ্যালু হচ্ছে 5 নিউটন, তাই এখানেতে যেটা অ্যান্সার হবে সেটা আসবে 5 নিউটন। ওকে, তাই এই যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে কিন্তু সঠিক অপশন হিসেবে আমরা অপশন বি কে ট্রিট করব। ওকে, বেশ ট্রিকি কোয়েশ্চেন, সমস্ত কিছু সুন্দরভাবে লিখে দেওয়া রইলো, আর একটা তোদের গোল্ডেন লাইন দিয়ে দেওয়া রইলো, যেখানে তো বলা আছে কি তোর এ একটা রুলস আর রুলস বি আরো একটা রুলস। ওকে, তোরা এই রুলস এ আর রুলস বি এটাকে সুন্দর করে মেমোরাইজ করে নিবি, পরীক্ষায় গিয়ে হেল্প পাবি। হলো পয়েন্ট? এরপরে তো আমরা এই পরের কোয়েশ্চেনটা দেখবো। যেমন রুলস আগে শেখালাম সেরকম ভাবে আমাদের এখান থেকে জানতে চাওয়া হয়েছে কি ঘর্ষণ বলের মান কত, রাইট? আচ্ছা, এবারেতে আমাদের একটুখানি শিখে নেব যে এই যে সিচুয়েশনটা আছে, এই সিচুয়েশনটাতে নর্মাল ফোর্স কোন দিকেতে কাজ করছে না পারপেন্ডিকুলার ডিরেকশনে ফ্রম দ্য সারফেস এন্ড টুয়ার্ডস দ্য বডি, তাহলে নর্মালের ডাইরেকশন থাকবে কোথায়, এদিকে, আর উল্টো দিকে থেকে আছে ফোর্স, তাই আমরা এখান থেকে শিখে নেব নর্মাল ফোর্সের ভ্যালু এখানেতে কত আসছে 5 নিউটনের সাথে ইকুয়াল। তাহলে এখানটা থেকে ম্যাক্সিমাম ফ্রিকশন বা লিমিটিং ফ্রিকশন কতখানি হতে পারে আমরা সেটা সবাই শিখেছি, কত দেখ, মিউ ইনটু এন। মিউ এর ভ্যালু কত দেয়া আছে 0.5, তাহলে আমাদের এখান থেকে দিয়ে দিচ্ছি কত 0.5 ইনটু এন, তাহলে 5। তার মানে আমাদের এখান থেকে দেখে নিলাম ম্যাক্সিমাম যে ফ্রিকশন তার ভ্যালু হয় কত 2.5 নিউটন। এখন ব্লকটার উপর নিচের দিকে আমাদের এফেক্টিভ ফোর্স কতখানি পড়ছে এমজি, সেটার ভ্যালুস কত আছে দেখতো, না সেটার ভ্যালুস দেয়া আছে তোর 0.1 জি, তাই তো? তাহলে আমাদের এখান থেকে দেখে নেবো কত, নিচের দিকে আছে 0.1 জি, জি মানে কত 10, মানে আমাদের এখান থেকে নিচের দিকে পড়ছে কতখানি 1 নিউটন। তাহলে দেখ ম্যাক্সিমাম যে ফ্রিকশন সেটা হতে পারে কত 2.5 নিউটন, কিন্তু এখানেতে তার উপর যে এক্সটার্নাল ফোর্সটা পড়ছে তার ভ্যালু হচ্ছে কত 1 নিউটন। তাহলে এখানেতেও কোথায় কোনটা অ্যাপ্লাই হবে, সেই রুল এ। রুল এ আমাদের কি বলছে, ইফ এক্সটার্নাল ফোর্স ইজ লেস দ্যান ইকুয়াল টু লিমিটিং ফ্রিকশন, তখন আমরা শিখলাম কি এফেক্টিভ ফ্রিকশন ইকুয়াল টু কত আসবে, এক্সটার্নাল ফোর্সের সাথে সমান আসবে। তাহলে দেখ এখানে এক্সটার্নাল ফোর্স সেটা কোনটা ছিল 1 নিউটন, হুইচ ইজ লেস দ্যান লিমিটিং ফ্রিকশন, তাই এফেক্টিভ ফ্রিকশন ইকুয়াল টু লিখে দিলাম কত এক্সটার্নাল ফোর্স, মানে আমাদের লিখে দিচ্ছি কত 1 নিউটন। হলো, তাহলে আমাদের এখান থেকে অ্যান্সার কত আসবে 1 নিউটন। কিন্তু দেখ 1 নিউটন অপশানেতে নেই, কত আছে 0.98 নিউটন, তাই আমরা এখান থেকে অ্যান্সার কত করে দেব না 0.98 নিউটন, বা আমাদের অপশন এ। হলো, কি বলেছে একটি সোজা রাস্তা বরাবর একটি ব্যক্তি পূর্ব দিকে হেঁটে যাচ্ছে। ওকে, অর্থাৎ সে যাচ্ছে কোথায়, ইস্ট সাইডেতে হাঁটতে হাঁটতে যাচ্ছে, ওয়েস্ট আছে এদিকেতে। তো হাঁটতে হাঁটতে যাওয়ার সময় তোর পাটা কোন দিকেতে পড়ে, সবাই শিখেছি পাটা আমাদের এরকম ভাবে বাঁকা বাঁকি পড়ে। তাহলে পাটা এরকম বাঁকাবাকি পড়লে আমাদের কি করবে,
না পাটা কোন দিকেতে স্লিপ করে চলে যেতে চাইবে? পাটা স্লিপ করে চলে যেতে চাইবে, খুবই কমন কথা, আমরা বুঝতে পারছি পাটা এরকম স্লিপ করে পিছনের দিকে চলে যেতে চাইবে। ফ্রিকশনের কাজ কি হবে? ফ্রিকশনের কাজ হবে যে তার যে ফ্রিকশন আসছে, অর্থাৎ এই যে পিছনের দিকে সরে যাওয়া, তাকে অপোজ করা। তাহলে ফ্রিকশন কোন দিকে থাকবে? খুব কমন কথা, এরকম সামনের দিকে, তাই তো? তাহলে আমরা দেখে নিলাম কি, যে ফ্রিকশন সেটা কোথায় আছে, না তার ডাইরেকশন হচ্ছে সামনে। সামনে বলতে এখানেতে কোন দিক বরাবর আমরা দেখে নিচ্ছি, সেটা আসছে পূর্ব দিক বরাবর। তাহলে আমাদের এখান থেকে যে কোয়েশ্চেনটা আছে, সেখানেতে ব্লকটা যেদিকে যাচ্ছে সেই দিক বরাবরই কিন্তু আমাদের ফ্রিকশনটাকে কাজ করাতে হবে। ওকে, তাহলে এখানেতে 7 দাগের ক্ষেত্রে অ্যান্সার কোনটা করে দেব, না অপশন এ, অর্থাৎ হাঁটার সময় গতির অভিমুখে ঘর্ষণ কাজ করে। ওকে, তাহলে আমাদের কি শিখে নিলাম, যখন কোনো মানুষ হাঁটতে থাকবে সেটার জন্য কমন টার্ম আসছে কি, গতির অভিমুখে। ওকে, কে কাজ করবে? ঘর্ষণ কাজ করবে। এটা কিন্তু একটা খুব কমন লাইন, খুব ভালো করে দেখে রাখবি, পরীক্ষায় এমসিকিউর করতে আসার কিন্তু বেশ ভালো চান্স আছে। ফ্রিকশন কোথায় কাজ করে, না গতির অভিমুখে কাজ করে। হলো? এখান থেকে 8 দাগের তাতে বলা হয়েছে কি, 10 কেজি ভরের বস্তুকে স্থির দ্রুতিতে মেঝের ওপর 5 মিটার টানা। গতীয় ঘর্ষণ গুণাঙ্ক বলা আছে কত, না 0.2। আমাদের বের করতে বলা হয়েছে কি, প্রয়োজনীয় অনুভূমিক বল কত হবে। দেখ এখানেতে প্রথম কথা আসছে কি, স্থির দ্রুতিতে টানা হয়েছে। স্থির দ্রুতিতে গেলে আমরা সবাই শিখছি কি, অ্যাক্সেলারেশন ইকুয়াল টু কত হয়, 0। তাহলে যদি আমাদের অ্যাক্সেলারেশন ইকুয়াল টু 0 হয়ে যায়, আমাদের বডিটার যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, কিরকম দেখতে পাচ্ছি দেখো। দেখ, বডিটার উপরেতে নিশ্চয়ই ফোর্স অ্যাপ্লাই করেছে কোথায়, সামনের দিকে। তাকে অপোজ করার জন্য পিছনের দিকে কে আছে, এক্সটার্নাল ফোর্স আছে। অ্যাক্সিলারেশন নেই, তাহলে এখানেতে এম এ কম্পোনেন্ট লেখার কোনো যুক্তি নেই। তাহলে এখান থেকে পাচ্ছি কি, অ্যাপ্লাইড ফোর্স সেটা আসছে কি ফ্রিকশনাল ফোর্সের সাথে সমান। তাহলে দেখ ফ্রিকশনাল ফোর্স, এখানে ফ্রিকশনাল ফোর্স কত হবে, মিউ ইনটু এন। মিউ এর ভ্যালু কত আছে, 0.2। এন, এন মানে কত, অনুভূমিক তলে এন সব সময় হয় mg। তাহলে এখান থেকে এম, এম এর ভ্যালু কতখানি আছে, না 10 কেজি। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত, 0.2 ইন্টু 10 ইন্টু জি। তাহলে এখান থেকে পাচ্ছি কত, 2 ইন্টু জি। তাহলে 2g, 2g সেটাকেই আমাদের কি লিখি, সেটাকেই লিখি হচ্ছে আমাদের 2 কেজি ফোর্স। ওকে, যদি আমাদের ফোর্স বের করার সময় জি এর মানটাকে না মাল্টিপ্লাই করি, তখন যে এককটা পাবো, সেই এককটা পাবো হচ্ছে কি, না কেজি ফোর্স একক। ওকে, তাই আমাদের এই কোয়েশ্চেনের ক্ষেত্রে অ্যান্সার চলে আসবে কোনটা, না 2 কেজি ফোর্স। হলো? এরপরে আমরা পরের দাগেরটা দেখব। এখানেতেও আবার কিসের কথা বলা আছে, দেখ এই আগেরটারই কনসেপ্টের মতো। না এখানটা তো বলা আছে কি, যে যে বেগে যাচ্ছে সেই বেগটা কিন্তু ফিক্সড। ওকে, আবার দেখ এখানের ক্ষেত্রে যে বেগে যাচ্ছে সেই বেগ হচ্ছে কিন্তু ফিক্সড। দিয়ে আমাদের এখান থেকে কি বলেছে, ফিক্সড এর কথা না, অনুভূমিক তলের উপর দিয়ে যে বস্তু যাচ্ছে তার ইনিশিয়াল বেগ অর্থাৎ প্রারম্ভিক বেগ, তার মান কত বলা আছে, প্রাথমিক বেগ এত।
দূরত্ব অতিক্রম করেছে সে কতখানি, দেখ দিয়ে দেওয়া আছে হচ্ছে 50 মিটার। তারপরেতে সে কি করেছে না 50 মিটার দূরত্ব অতিক্রম করার পরেতে সে স্থির হয়েছে। ওকে, অর্থাৎ তোর ফাইনাল বেগ, অর্থাৎ যার কথা বলছি অন্তিম বেগ, অন্তিম বেগ, সেই অন্তিম বেগের মান কত হচ্ছে এখানেতে, অন্তিম বেগের মান হচ্ছে কত, 0, তাই তো। দিয়ে আমাদের বলতে বলেছে কি না বস্তু ও তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক কত আছে। আমরা সবাই শিখেছি কি ওয়ার্ক ডান মানে কত হয়, চেঞ্জ ইন কাইনেটিক। ওকে, তাহলে ইনিশিয়াল কাইনেটিক, এই ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, সেটাকেই তার বলা হয় কি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। ফাইনাল কাইনেটিক এনার্জি 0, কেননা লাস্টে তার ভেলোসিটি কত হয়েছিল 0, তাই সেখান থেকে আমরা 0 বসিয়ে দিলাম। মাইনাস আমরা এখান থেকে কত লিখছি এফএস, কেননা যার জন্য বডিটা রেস্টে এসছে সেই ফ্রিকশন আর ডিসপ্লেসমেন্ট কি হয়, একটার একটার অপোজিট দিকে কাজ করে। তাই সেখান থেকে আমাদের যখন এই এফ এর ভ্যালু বের করব, সেই এফ অর্থাৎ ফ্রিকশনাল ফোর্স, তার মানটা আমরা পাচ্ছি কত দেখতো, আচ্ছা এখান থেকে আমাদের ঘর্ষণ গুণাঙ্ক জানতে চেয়েছে, তাহলে এফ বের করেও কাজ নেই, একেবারে আমরা বসিয়ে দিই কত মিউ এমজি, কেননা অনুভূমিক তল, ইনটু ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু কত আসছে হাফ অফ এমপি স্কোয়ার। দুদিক থেকে কেটে দিলাম, তাহলে মিউ এর ভ্যালু কত চলে আসছে, ভি স্কোয়ার বাই 2GS। ভি ভি স্কোয়ার মানে কত আসছে আমাদের এখানে থেকে 14 ইন্টু 14 বাই 2G মানে 10, এস মানে কত 50 মিটার। তাহলে এখান থেকে আমাদের যদি এই পুরো ঘটনাটাকে মাল্টিপ্লাই করি, কত পাচ্ছি দেখো, 14 14 কত হয় আমাদের, দুই পাঁচে 10, তাহলে আমাদের এখান থেকে নিচের দিকটাতে কত আসছে, ওপরটাতে 14 ইন্টু 14 লিখে দে, নিচে কত আসছে 2 5 10, একটা 10 আর নিচে আরো দুটো শূন্য আছে, তাহলে এখান থেকে নিচে পেয়ে গেলাম কত আমি 1000। তাহলে আমাদের এখান থেকে কত আসছে কত 14 ইন্টু 14 ডিভাইডেড বাই 1000, তাহলে 14 ইন্টু 14 ইন্টু ডিভাইডেড বাই 1000 করলে কত আসছে একটু ক্যালকুলেশন করে দেখে নে। 14 ইন্টু 14, 14 ইন্টু 14 করলে আমরা পাচ্ছি 196, ওকে, 196 বাই 1000। তাহলে 196 বাই 1000 মানে কত আসছে 0.196, তার মানে সেটা আসছে কি নিয়ারলি ইকুয়াল টু 2, মানে নিয়ারলি ইকুয়াল টু 0.2। তাহলে আমাদের এখান থেকে দেখে নেব কি যে তোর ঘর্ষণ গুণাঙ্কটা কাজ করছে তার মান কত 0.2, অর্থাৎ এই যে কোয়েশ্চেন 9 তার অ্যান্সার চলে আসবে কত, অপশন এ। হলো, এখানেও কিন্তু সেই একই কনসেপ্টের কথা, ঘর্ষণের দরুন কোনো বডি আমাদের কি আসছে না একটা বেগে চলতে চলতে আবার সে স্টপ হয়েছে। দেখ বরফের ওপর 6 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তু 2 কেজি ভরের মার্কেল ঘর্ষণের দরুন 10 সেকেন্ডে স্থির হলো, দিয়ে বের করতে বলেছে কি ঘর্ষণ গুণাঙ্কের মান। তাহলে এটার জন্য একদম সেম আগে যা করলাম সেটাকে দেখে নেব, তাহলে সেখান থেকে কত আসছে মিউ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2GS। তাহলে এখানটাতে ওই সেম রুলস কে অ্যাপ্লাই করব, কেননা আমাদের তো মিউই বের করতে বলেছে, তাহলে কত আসছে ভি স্কোয়ার বাই 2GS। ভি স্কোয়ার মানে কত পাচ্ছি 6 ইন্টু 6, 2, জি এর মান কত 10, এস এর মান আমরা কত পাচ্ছি, এস এর মানও আমাদের দেয়া আছে হচ্ছে যে, আচ্ছা 1 মিনিট, এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে আমাদের টাইমটা বলে দিয়েছে। ওকে, এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে আমাদের টাইম বলে দিয়েছে, সরি, তাহলে যেহেতু টাইম বলে দিয়েছে তাই আমাদের এই ফর্মুলা ব্যবহার করলে হবে না, আমরা একবার করি কি টাইম বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে কি কি বলা আছে দেখতো, তোর ইনিশিয়াল ভেলোসিটি বলা আছে কত 6 মিটার পার সেকেন্ড, ফাইনাল ভেলোসিটি তার কথা বলা আছে কত 0, মাস তার কথা বলা আছে কত দেখ 2 কেজি, যে টাইমেতে সে স্টপ হচ্ছে তার ভ্যালুস বলে দেওয়া আছে কতখানি দেখতো না 10 সেকেন্ড। এবারেতে আমরা অ্যাপ্লাই করি কোথায় না নিউটনের সেকেন্ড ল, ফ্রম সেকেন্ড ল। সেখান থেকে আমরা কি শিখেছি অপোজিং ফোর্স বা ফোর্স ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। তাহলে ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম তাহলে কত এম ইন্টু ভিআই ডিভাইডেড বাই টাইম। এবার দেখ এখানে ফ্রিকশন ফোর্স অপোজিট দিকে কাজ করছে, তাহলে এখান থেকে লিখবো কত মাইনাস এফ
ইকুয়াল টু মাইনাস এম ভি ইনিশিয়াল বাই টাইম। দুদিক থেকে মাইনাস মাইনাস কেটে গেল। এখানে যে ফোর্সটা কাজ করছিল যার জন্য বডিটা স্টপ হয়েছে সেটাকে মিউ এম জি, মানে ফ্রিকশনাল ফোর্স। তাহলে সেটা ইকুয়াল টু কত আসছে, এম ভি আই বাই টি। তাহলে এম এম কেটে গেল। তাহলে আমরা এখান থেকে মিউ এর ভ্যালুটা কত পেয়ে যাচ্ছি না, ভি আই বাই জি ইন্টু টি। ওকে, তাহলে ভিআই এর ভ্যালু কত আমরা সবাই দেখলাম, এখানটাতে আছে হচ্ছে যে 6 বাই জি মানে হচ্ছে 10, টাইম টাইম মানে হচ্ছে সেটা হচ্ছে 10। তাহলে দেখ এখান থেকে ভ্যালুটা কত চলে আসছে, 0.06। ওকে, তাহলে এই ঘটনার সময় আমরা দেখে নিলাম কি ঘর্ষণ গুণাঙ্ক, তার ভ্যালু কোনটা, অপশন ডি। ওকে, তাহলে এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে, কোয়েশ্চেন নাম্বার 10 এর ক্ষেত্রে সঠিক আনসার হিসাবে আমরা অপশন ডি কে ট্রিট করে দেব। হলো। এরপরে আমরা পরের কোয়েশ্চেনটা দেখব। কি বলেছে, লম্ব প্রতিক্রিয়া দ্বিগুণ করলে দুটি তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্কের মানের কি পরিবর্তন হবে? না, ঘর্ষণ গুণাঙ্ক কি, ঘর্ষণের মান পরিবর্তন হবে, কিন্তু ঘর্ষণ গুণাঙ্কের মান পরিবর্তন হবে না। তার কারণ হিসাবে তো আমরা কি শিখে নিয়েছি, ঘর্ষণ গুণাঙ্ক কার উপর নির্ভর করে, ঘর্ষণ গুণাঙ্ক তলের প্রকৃতির উপর নির্ভর করে, তাই তো? তাহলে আমাদের এখান থেকে সবার কি শেখা আছে, ঘর্ষণ গুণাঙ্ক সেটা কার উপর নির্ভর করে, তলের প্রকৃতির উপর নির্ভর করে। তাহলে সেখান থেকে ঘর্ষণ গুণাঙ্ক এটা কার উপর নির্ভর করে, সেটা আমরা শিখে নিলাম, তলের প্রকৃতির উপর নির্ভর করে। তাহলে যেহেতু ঘর্ষণ গুণাঙ্ক তলের প্রকৃতির উপর নির্ভর করে, তাই সেখানে তো লম্ব প্রতিক্রিয়ার উপর তার কোনো ফাংশনই নাই, তাই এখান থেকে ঘর্ষণ গুণাঙ্ক কিন্তু অপরিবর্তিত থাকবে। তাই এই কোয়েশ্চেনের ক্ষেত্রে অ্যান্সার হিসাবে কিন্তু আমরা অপশন সি কেই দেখে নেব। ঘর্ষণের কারণ জানতে চেয়েছি। দেখ, দুটি পরস্পরের তলের মধ্যে কোল্ড ওয়েল্ডিং আমরা শিখলাম, দুটো পরস্পরের মধ্যে যদি একদম মসৃণ সারফেস হয়ে যায়, সেখান থেকে আমাদের কি হয় না, আমাদের ঘর্ষণ থেকে যায়। এটাকে আমরা শিখেছি কি, যদি দুটো তল খুবই মসৃণ হয় তখন আমাদের কি হয়, তাদের মধ্যে আমাদের একটা আসঞ্জন বলের জন্য ঘর্ষণ বলের মানও বৃদ্ধি পায়। ওকে, তাহলে যদি দুটো তার সারফেস খুব মসৃণ হয়, তাহলে আমাদের এখান থেকে কি দেখছি, খুব মসৃণ তলের মধ্যে, কার জন্য বললাম, আসঞ্জন বলের জন্য, খুব মসৃণ দুটি তলের মধ্যে আসঞ্জন বলের জন্য, বানানটা ভুল হয়ে যাচ্ছে, তোরা একটুখানি ঠিক করে নিবি, আসঞ্জন বলের জন্য আমাদের এফ বৃদ্ধি পায়। এটা এক একটা সঠিক। তলের অমসৃণতা অবশ্যই একটা কারণ। ফ্রিকশন ঘর্ষণের কারণ হিসাবে তো আমরা তিনেরটার জন্য কি শিখেছি, ফ্রিকশন ইকুয়াল টু কত, মিউ ইনটু এন। তাহলে এটাও একটা কারণ। তাহলে আমাদের এখান থেকে তো সবগুলোই কারেক্ট হচ্ছে। তাহলে আমাদের ঘর্ষণের কারণ হিসাবে এটার জন্য কোনটাকে ট্রিট করে দেব, একদম অ্যান্সার ডি কে ট্রিট করে দেব। কি বলা হয়েছে দেখ, না একটি ব্যক্তি 2 কেজি বলের একটি ব্লককে খাড়া দেওয়ালের উপর অনুভূমিকভাবে চাপ দিয়ে কোনো মতে ধরে রাখলো। তাহলে দেখ এখান থেকে এই অনুভূমিক কোনো তল, মানে এই খাড়া কোনো একটা দেওয়াল, তার উপরে তো এখানটা থেকে কোনো একটা ব্লক আছে, সেই ব্লকটাকে কি করেছেন না, হাত দিয়ে ফোর্স অ্যাপ্লাই করেছেন। Okay? হাত দিয়ে ফোর্স অ্যাপ্লাই করেছেন, করে তিনি সেটাকে কোনো রকমে ধরে রেখেছেন।
তো এবারেতে দেখ তার কাছে ফ্রিকশন কোন দিকে দিকে কাজ করবে, নিশ্চয়ই বুঝতে পারছিস এই দিকের সারফেসটাতে একটা ফ্রিকশন কাজ করবে, কেননা হাত ও বলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্কর কথা বলা আছে 0.15। আবার বলা আছে কি দেয়াল আর ব্লকের মধ্যে একটা ঘর্ষণ গুণাঙ্ক আছে, তাহলে এই দিকের সারফেসটাতেও একটা ঘর্ষণ কাজ করছে, সেটা আসছে কত F2। আর নিচের দিকে থেকে কাজ করছে সবাই আমরা শিখেছি, নিচের দিকেতে কাজ করছে হচ্ছে mg, তাই তো? তাহলে আমাদের এখান থেকে পুরো জিনিসটাকে হোল্ড করে থাকতে গেলে আমাদের কি আসছে f1 প্লাস f2, তাকে কি হতে হবে mg এর সাথে সমান হতে হবে। f1 f2 তার ভ্যালু গুলো আমরা কত শিখেছি মিউ n, f মিউ1 n প্লাস এটার ক্ষেত্রে কত আসবে মিউ2 n ইকুয়াল টু mg। এবার দেখ এই সারফেসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি ফ্রিকশন রাইট অ্যাপ্লাই হয়েছে, আমাদের নর্মাল কি আসবে সারফেস থেকে পারপেন্ডিকুলার এন্ড টুয়ার্ডস দ্য সারফেস আসবে, তাই এখান থেকে দেখবো কি অ্যাপ্লাইড ফোর্স ইকুয়াল টু নর্মাল ফোর্স। তাই এখানে সেই কনসেপ্টকে অ্যাপ্লাই করলে মিউ1 প্লাস মিউ2 ইনটু অ্যাপ্লাইড ফোর্স, সেটা ইকুয়াল টু কত চলে আসবে এমজির সাথে সমান হয়ে যাবে। তাহলে আমাদের তো ওই এফ এর মানটাই বের করতে হবে, তাহলে এফ এর মান আমাদের পাচ্ছি কত না এফ এর মান পাচ্ছি mg ডিভাইডেড বাই মিউ1 প্লাস মিউ। দেখ এম বস্তুর ভর কত আছে 10, না বস্তুর ভর দেয়া আছে কত হচ্ছে 2, তাহলে আমরা এখান থেকে লিখে নিচ্ছি কত 2 ইন্টু 10, অর্থাৎ উপরে চলে যাচ্ছে 20। মিউ1 মিউ2 কত আছে 0.25 0.15, তাহলে পাচ্ছি কত 0.40। তাহলে দেখ এই যদি ঘটনাটা হয় সেখান থেকে আমাদের তাহলে এফ এর ভ্যালু কত পেয়ে যাব, এফ এর ভ্যালু হয়ে যাচ্ছে যে আমাদের, আচ্ছা অ্যান্সারটা কেজি ফোর্সে দেওয়া আছে রাইট, তাহলে অ্যান্সারটা কেজি ফোর্সে থাকলে এখান থেকে এটাকে জি এর মান বসানোর দরকার নেই, এখান থেকে রইল কত 2/g, তাহলে এই 2 ইন্টু জি, তাহলে আমাদের এখান থেকে কাটলে কত চলে যাচ্ছে দেখতো, এখান থেকে দশমিকের পরের শূন্যর ইম্পর্টেন্স নাই, একটা শূন্যকে হাঁটাতে গেলে কত পেলাম এখান থেকে 4 পেলাম, 2 2 এ 4, 2 5 এ 10, তাহলে আমাদের এখান থেকে পাচ্ছি কত মোটামুটি ভাবে আমরা পাচ্ছি হচ্ছে 5g। তাহলে দেখ 5g, তাহলে সেটাকে ইউনিট লিখতে গেলে কত লিখবো 5 কেজি ফোর্স। ওকে, তাহলে আমাদের মিনিমাম যে বল প্রয়োগ করতে হয়েছিল সেটার ভ্যালুস চলে আসছে কত 5 কেজি ফোর্স। ওকে, তাই কোয়েশ্চেন 13টার ক্ষেত্রে অ্যান্সার হিসেবে আমাদের চলে আসবে কত না অপশন বি। হলো, এরপরে তো আমরা এর পরেরটা যাবো। আচ্ছা, এখানে তো আমাদের সেই একই কনসেপ্ট, সেই কোয়েশ্চেন মানে যেটার কথা তোদের শেখাচ্ছিলাম, যে যদি আমাদের অ্যাপ্লাইড ফোর্স লিমিটিং ফ্রিকশনের থেকে আমাদের কম হয় তখন আমাদের ম্যাক্সিমাম যে ইফেক্টিভ ফ্রিকশন তার ভ্যালুস কত আসবে না অ্যাপ্লাইড ফোর্সের সাথে সমান আসবে। তাহলে দেখ এখানটাতেও কোয়েশ্চেন সেটাকে কাজে লাগবে, কিরকম বলা আছে দেখ তো, অনুভূমিক তলের ওপর 2 কেজি মানের একটি বস্তু আছে, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক 0.4। ওকে, ব্লকের ওপরে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে কত 2.5 নিউটন। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি দেখ এক্সটার্নাল ফোর্স ইকুয়াল টু হচ্ছে 2.5 নিউটন। এখানেতে লিমিটিং ফ্রিকশনাল ফোর্সের ভ্যালুস কত আসছে দেখ তো মিউ ইন্টু এন, মিউ এর ভ্যালু কত আছে 0.4, এন কত এম ইন্টু জি, এম হচ্ছে 2, জি হচ্ছে 10, তাহলে আমাদের দেখতে পাচ্ছি লিমিটিং ফ্রিকশন হচ্ছে 8 নিউটন। এবারে দেখ আমাদের এখান থেকে ঘটনাটা কি দেখতে পাচ্ছি, খুবই সুন্দরভাবে পরিষ্কার করে বলে দেওয়া আছে। দেখ দেখ যদি আমাদের এক্সটার্নাল ফোর্স কি হয় লেস দ্যান ইকুয়াল টু লিমিটিং ফ্রিকশন হয়, তখন আমাদের কি শিখেছি যে এফেক্টিভ ফ্রিকশন কাজ করে, তাহলে ফ্রিকশন এফেক্টিভ সেটা ইকুয়াল টু কি হয় এক্সটার্নাল ফোর্সের সাথে সমান। তাহলে দেখ এখানটা থেকে এই ঘটনাটাই হচ্ছে, এক্সটার্নাল ফোর্স 2.5, লিমিটিং ফ্রিকশন 8, অর্থাৎ এক্সটার্নাল ফোর্স হচ্ছে আমাদের কি লেস দ্যান ইকুয়াল টু লিমিটিং ফ্রিকশন, তাহলে এখানেতে এফেক্টিভ ফ্রিকশন কত আসবে এক্সটার্নাল ফোর্সের সাথে সমান, অর্থাৎ 2.5 নিউটনের সাথে সমান। ওকে, তাই এখানেতে ঘর্ষণ বল আমরা কত লিখে দেব 2.5 নিউটন। ওকে, তাই আমাদের এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে অ্যান্সার হিসেবে আমরা ট্রিট করব কাকে না অপশন এ কে।
এখানেতে কি বলেছে না 30 কেজি ভরের একটি বালক উলম্ব খুঁটি বেয়ে স্থির গতিতে ওপরে উঠছে। স্থির দ্যুতি মানে আবার এখানেতে অ্যাক্সিলারেশন 0। ওকে, স্থির দ্যুতি বলে দিল মানে আমাদের শুরু থেকেই ট্রিট করবে চলবো কাকে না অ্যাক্সিলারেশন ইকুয়াল টু 0। তালু ও খুঁটির মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.5। তাহলে এখান থেকে দেখছি কি মিউ হচ্ছে কত 0.5। তাহলে খুঁটির ওপর অনুভূমিক ভাবে সে কত বল প্রয়োগ করছে। ঠিক আছে, দেখ এই খুঁটি আছে, লোকটা যখন এখানটা থেকে ধারেতে ঝুলে আছে, তো ধারে ঝুলে থাকলে সে কি করছে না তার ওয়েট ফোর্সের জন্য নিচে পড়ে যেতে চেষ্টা করবে, তাই সে সেটার ওপর একটা বল প্রয়োগ করেছে। বল প্রয়োগ করলে কোন দিক বরাবর বল প্রয়োগ করছে, নিশ্চয়ই এদিকে। নর্মাল কোন দিকে থাকে, তার উল্টো দিকে। তাহলে প্রথম কথা ফ্রিকশনাল ফোর্স ইকুয়াল টু নর্মাল ফোর্স। এবারেতে আমাদের কথা আসছে কি পুরো জিনিসটাকে হোল্ড করে রাখতে গেলে আমাদের ঘটনা আসছে কি, দেখ সিম্পল কথা, ফ্রিকশনাল ফোর্স আমাদের কি করতে হবে না ফ্রিকশনাল ফোর্স শুড ব্যালেন্স দা এমজি। তাহলে আমাদের ফ্রিকশনাল ফোর্সের ভ্যালুস কত হয় মিউ এন, আমি ম্যাক্সিমামটাই ধরলাম, সেটা ইকুয়াল টু কত আছে এমজি। তাহলে দেখ মিউ এন, এখান থেকে এন এর ভ্যালু কত আছে এফ, সেটা ইকুয়াল টু কত আসছে এমজি। আমাদের বের করতে হবে কত এফ, এফ এর ভ্যালু কত পাচ্ছি এমজি বাই মিউ। তাহলে দেখ এমজি, এমজি বাই মিউ, এখানে তো সমস্ত ঘটনার কথা আমাদের ভ্যালুস দিয়ে দেওয়া আছে। আমি যদি এদিকটাতেই ক্যালকুলেশন করে লিখি দেখতে পাবো, দেখ তো দেখ এফ, এম এর ভ্যালু কত আছে 30, জি এর ভ্যালু 10, মিউ, মিউ এর ভ্যালু কত দিয়ে দেওয়া আছে এই যে 0.5। তাহলে 0.5, 0.5 মানে কত 1/2। তাহলে সেটাকে 1/2 এর দুইটা উপরে চলে গেলে ঘটনা আসছে কত এই, তাহলে 30 2 60 ইন্টু 10। তাহলে এখান থেকে অ্যাপ্লাইড ফোর্সের ভ্যালু কত পেয়ে যাব 600। তাহলে আমরা এখান থেকে দেখে নিচ্ছি কি যে বলটা প্রয়োগ করছে সেই বলের ভ্যালুটা আসছে কত আমাদের 600 নিউটন। ওকে, তাহলে এটার ক্ষেত্রে আমাদের অ্যান্সার হিসাবে ট্রিট করে দেবো কোনটাকে না 600 নিউটন। হলো। এরপরে তো আমরা পরের কোয়েশ্চেনটাকে দেখব। কি বলা আছে দেখ, একটি দড়ি একটি টেবিলের ওপর এমন ভাবে রাখা আছে যে ওর কিছু অংশ টেবিলের বাইরে ঝুলছে। ঝুলন্ত অংশের দৈর্ঘ্য সমগ্র দৈর্ঘ্যের শতকরা 25 ভাগ। ওকে, তাহলে যে পোর্শনটা হ্যাং করছে তার দৈর্ঘ্যের কথা আমাদের বলেছে কত না শতকরা 25 ভাগ। তাহলে যদি পুরো লেন্থ এল হয়, শতকরা 25 ভাগ মানে বাইরে ঝুলছে কতখানি আমাদের L/4। তাহলে আমাদের টেবিলের ওপরে আছে মানে আমাদের কি বলছে পোর্শন ওভার দা টেবিল। তাহলে পোর্শন ওভার দা টেবিল আমাদের কত আছে না সেটার লেন্থ থাকবে কত না 3L/4। ওকে, তাহলে আমাদের নিশ্চয়ই কথাটা বুঝতে পারছি, যদি আমাদের মাস পার ইউনিট লেন্থ এম ড্যাশ হয়, ওকে, তাহলে মাস অফ হ্যাঙ্গিং পোর্শন কত আসবে, মাস অফ হ্যাঙ্গিং পোর্শন আমি ধরে নিলাম কি ইউনিট লেন্থের মাসটা হচ্ছে এম, তাহলে সেখান থেকে আমরা কত লিখতে পারবো ml/4। আর যেটা আমাদের উপরে আছে তার মাস, তার মাসটা আমাদের কত পেয়ে যাচ্ছে দেখতো না 3ml/4। হলো। এবারে তো আমাদের ছবিটা একটুখানি দেখি কিরকম ভাবে কথা বলছে দেখ, এই টেবিল, সেই টেবিলের উপরেতে কিছুটা দড়িকে রেখে দেয়, এই দড়িকে রাখা আছে, তার মধ্যে কিছুটা পোর্শন আমাদের এরকম নিচের দিকে আছে। যে পোর্শনটা নিচের দিকে আছে তার ভ্যালুসটাকে লেন্থকে আমরা শিখে নিলাম কত L/4। তাহলে নিচে নামার জন্য তার দায়ী হচ্ছে কি L/4 পোর্শন মাসেরটা দায়ী, তাকে অপোজ করে রাখার জন্য কি আছে এখানে তো ওপরের যে সারফেসটা আছে তার ফ্রিকশনাল ফোর্স দায়ী। তাহলে এখানেতে ফ্রিকশনাল ফোর্স কাকে করতে হবে
নিচের দিকের পোর্শনের যে মাসটা আছে সেটাকে জন্য যে ওয়েট ফোর্স তাকে ব্যালেন্স করবে। নিচের দিকের পোর্শনেতে মাস আছে কত? ml/4, তাহলে ml/4 ইনটু জি এটা হবে তার ওয়েট পোর্শন। সেটাকে কাকে ব্যালেন্স করতে হবে? ফ্রিকশনকে ব্যালেন্স করতে হবে। এবারে যে দেখ ফ্রিকশন মানে আমরা সবাই কত শিখেছি? মিউ ইনটু এন, তাহলে সেটা ইকুয়াল টু কত চলে আসছে? mgl/4। এবার দেখ এন, এনটা কার জন্যে? ওপরের সারফেসে রাখা বডিটার জন্য নর্মাল, তাহলে সেখান থেকে এন নর্মাল মানে কত? এম ইন্টু জি, সেখানটার মাস কত আছে? 3 ml/4 ইন্টু সেখানটার হচ্ছে জি, সেটা ইকুয়াল টু কত পাচ্ছি? mgl/4। দেখ এখান থেকে কে কে কেটে যাচ্ছে? mgl/4 পুরো পোর্শনটা কাটছে, তাহলে সিম্পল সেখান থেকে দেখতে পাচ্ছি মিউ এর ভ্যালু কত পাচ্ছি? 1/3। তাহলেতে যে ঘর্ষণ গুণাঙ্ক আছে তার মান আমাদের পেয়ে গেলাম কত? না অপশন এ। ওকে, তাহলে এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে অ্যান্সার হিসেবে আমরা কাকে ট্রিট করে নেব? না অপশন এ। হলো? সেভেন্টিনেরটাতে কি জানতে চেয়েছে দেখ? না আমাদের বস্তুটার বেগ জানতে চেয়েছে। কতক্ষণ পরেতে? ভালোভাবে পড়ে দেখ। কথা কি বলছে? 50 কেজি ভরের একটি বস্তুর ওপর বস্তু অমসৃণ অনুভূমিক তলের মেঝের উপর রাখা আছে। 20 কেজি ফোর্স অনুভূমিক বল বস্তুর ওপর 10 সেকেন্ড ধরে ক্রিয়া করছে। তাহলে যে ফোর্সটা ক্রিয়েট করছে সেটা 20 কেজি ফোর্স, মানে আমি নিউটন ফরম্যাটে লিখবো, সেটা এলো কত? 200 নিউটন। যে বডিটার উপর কাজ করছে তার ভ্যালুস কত আছে? 50 কেজি। যে টাইম ধরে কাজ করছে সেটার ভ্যালু কত বলা আছে? 10 সেকেন্ড। ওকে, আর আমাদের কি বলে দেওয়া আছে? যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন তার ভ্যালুস আছে কত? 0.2। বলো। তাহলে এবারে আমাকে জানতে চেয়েছি যে 10 সেকেন্ড পরে বস্তুর বেগ কত হবে? তাহলে 10 সেকেন্ড পরে বস্তুর যদি বেগ আমরা জানতে চাই, কিরকম ভাবে জানতে পারবো সেটা দেখ। তো দেখ আমাদের যদি কোথাও এই কোনো বস্তু থাকে, তার উপরে আমরা রাইট ফোর্স অ্যাপ্লাই করেছি, ফোর্সের ভ্যালু কত আছে দেখ, সিম্পল কথা 200 নিউটন। তাকে অপোজ করছে কে? ফ্রিকশনাল ফোর্স। আর তার অ্যাক্সিলারেশনের উল্টো দিকে আছে ma কম। তাহলে ফ্রিকশন ইকুয়াল টু মিউ mg প্লাস ma ইকুয়াল টু কত? 200 নিউটন। দেখ এখান থেকে সমস্ত ভ্যালুস বলে দেওয়া আছে, আমরা এখান থেকে a এর ভ্যালুটা পেয়ে যাব। মিউ ভ্যালু কত পাচ্ছি? 0.25। এম এর ভ্যালু কত আছে? 50। জি এর ভ্যালু কত আছে? 10 প্লাস 50 এ ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? 200। বলো। তাহলে দেখ সমস্ত জায়গা থেকে আমরা কি করতে পারবো? না প্রথমেতে একটা করে জিরোকে বাদ দিয়ে দিতে পারবো। দেখ তো একটা করে জিরোকে বাদ দিয়ে দিলে হলো। এরপরে সমস্ত জায়গাতে দেখ 50 আছে, 5 আছে, 20 আছে, 5 কমন দিয়ে জিনিসটাকে কেটে দিতে পারবো। তাহলে 5 দিয়ে কাটলে কত পাচ্ছি? এখানটাতে পাচ্ছি 10, এখানটাতে 5 দিয়ে কাটলে কত পেলাম? 4। তাহলে এখানটা থেকে কষ্ট আসছে দেখো 10 ইন্টু 0.25 মানে পাচ্ছি কত? 2.5 প্লাস a ইকুয়াল টু 4। তাহলে অ্যাক্সিলারেশনের ভ্যালু কত পেয়ে যাচ্ছি? 1.5। হলো। তাহলে অ্যাক্সিলারেশনটা পেয়ে গেলাম হচ্ছে আমরা 1.5। আমাদের জানতে চাইছে কি? বস্তুর বেগ আফটার 10 সেকেন্ড। এবারে আমাদের কাছে সবার কাছে ফর্মুলা কি আছে? আমরা সবাই ফর্মুলা শিখেছি সিম্পল কথা এরকম ভাবে, v ইকুয়াল টু ইউ প্লাস এটি। দেখ ইনিশিয়াল ভেলোসিটি 0, অ্যাক্সিলারেশন কত পেলাম? 1.5 ইন্টু টাইম, টাইমটা কত আছে? 10 সেকেন্ড। তাহলে দেখ 1.5 ইন্টু 10 মানে আমাদের পেয়ে গেলাম কত? 15 মিটার পার সেকেন্ড। তাহলে বুঝে নিলাম এই যে বডিটা আছে সেটার 10 সেকেন্ড পরে ভেলোসিটি কত আসবে? না 15 মিটার পার সেকেন্ড। হলো।
কি বলা হয়েছে দেখ, একটি চলমান বেল্ট অর্থাৎ মুভিং বেল্ট, তার ভেলোসিটি বলা আছে কত 4.9 মিটার পার সেকেন্ড। একটি বক্সকে আলতো করে রাখা হলো, বেল্ট ও বাক্সের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক বলা আছে কত 0.7। থেমে যাওয়ার আগে পর্যন্ত বক্সটি বেল্টের ওপর কত দূরত্ব যাবে। ওকে, তাহলে এখান থেকে যখন শুরুতে রেখে দিয়েছি তখন সে কি করবে না বেল্টের সমান ভেলোসিটি নিয়ে সে মুভ করবে। তাহলে বক্সের ইনিশিয়াল ভেলোসিটি কত আসবে 4.9 মিটার পার সেকেন্ড। সেটা সে স্টপ হচ্ছে কার জন্য, সে স্টপ হচ্ছে আমরা শিখতে পারছি সেটা আসছে কি না শুধুমাত্র ফ্রিকশনের জন্য স্টপ। তাহলে যদি শুধুমাত্র ফ্রিকশনের জন্য স্টপ হয় তাহলে সেখানটা থেকে আমাদের কি শিখে নিয়েছি না ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু কত থাকে হাফ অফ এমভি স্কয়ার। আমাদের এখান থেকে ফোর্সটা কোন ফোর্স, ফ্রিকশনাল ফোর্স। তাহলে এখান থেকে দেখে নিচ্ছি কত মিউ এমজি ইনটু এস, সেটা ইকুয়াল টু কত হাফ অফ এমভি স্কয়ার। এম এম বোথ সাইড থেকে কাটছে, আমাদের বের করতে হবে কত না এস এর ভ্যালু। তাহলে এস এস বলতে গেলে আমরা বলছি কত না ভি স্কোয়ার বাই 2 মিউ জি। দেখ ভি ভি এর ভ্যালু কত ছিল 4.9, আমি সিম্পলিসিটির জন্য আমি বসিয়ে দিচ্ছি কত 25। মানে ক্যালকুলেশন করলে তো ওই 4.9 এর স্কোয়ার করা পসিবল নয়, তাই আমরা সেটাই বসালাম কত 4.9 এর স্কোয়ার মানে 25 2। মিউ এর ভ্যালু কত আছে, মিউ এর ভ্যালু আছে হচ্ছে 0.7। আর কত জি সিম্পলিসিটির জন্য সেটা কত বসা কত 10। তাহলে সেখান থেকে আমাদের ঘটনাগুলো পেয়ে গেলাম কত, দেখ আমরা পাচ্ছি কত 25/0.7 ইন্টু 10 মানে 7, 25/14। তাহলে সেখান থেকে 25/14 করলে আমরা কত পেয়ে যাচ্ছি না ওই অ্যারাউন্ড 1.4 এর কাছাকাছি পেয়ে যাচ্ছি, তাই তো। অ্যারাউন্ড 1.4 নয়, সরি অ্যারাউন্ড 1.75 পেয়ে যাচ্ছে। আমি একটুখানি ক্যালকুলেটরে ভাগ করে দেখে নিই, 25/14 25 ডিভাইডেড বাই 14 ওই অ্যারাউন্ড 1.78 আসছে, রাইট। তো 1.78 টা কেন আসছে না ওই জি এর মানটা ধরা নেওয়ার জন্য। তো আমাদের মোটামুটি অ্যাপ্রক্সিমেশন করলে এখান থেকে এই যে কোয়েশ্চেনটা আছে সেই কোয়েশ্চেনটার অ্যান্সার হিসেবে আমরা কাকে নিয়ে নেব, অ্যান্সার হিসেবে নিয়ে নেব হচ্ছে যে আমরা ডি কে। হলো, তাহলে এই জিনিসটাকে আমাদের এরকম ভাবে দেখে নেব। বলেছে কি না অমসৃণ নততলের উপর এম ভরের একটি ব্লককে এফ বল প্রয়োগ করে সমবেগে টানা হচ্ছে, সমবেগ আবার অ্যাক্সিলারেশন ছিল। তাহলে আমাদের এফ এর মান কত হবে, তাহলে ওপর দিকে যাচ্ছে মানে সে দুটো জিনিসকে ওভারকাম করছে, কাকে কাকে ওভারকাম করছে। এক নম্বর হচ্ছে তার ওয়েট ফোর্সের জন্য যে কম্পোনেন্ট ছিল অর্থাৎ এম জি সাইন থিটা তাকে ওভারকাম করছে। আর ওভারকাম কাকে করছে, সিম্পল কথা ফ্রিকশনকে। তাহলে দেখ এখান থেকে এফ এর মান কত আসবে স্মল এফ প্লাস এম জি সাইন থিটা। স্মল এফ মানে আমরা কত শিখেছি মিউ ইন্টু এন প্লাস এম জি সাইন থিটা। নততলের ক্ষেত্রে নর্মালের ভ্যালু কত হয় আমরা সবাই শিখেছি মিউ এম জি কস থিটা প্লাস এম জি সাইন থিটা। তাহলে এখান থেকে যদি আমাদের এই অপশন গুলোকে দেখি দেখ কোথায় আছে অপশন সি। তাই কোয়েশ্চেন নাম্বার 19 এর ক্ষেত্রে সঠিক অপশন হিসেবে আমরা কাকে ট্রিট করে দেব না অপশন সি কে। হলো, তাহলে এখানটার ক্ষেত্রে অ্যান্সার চলে আসছে কোনটা, অ্যান্সার চলে আসছে হচ্ছে অপশন সি। এখান থেকে 20টার ক্ষেত্রে আমাদের কি বলছে না কোনো একটা বস্তু নততল বরাবর উপর থেকে নিচের দিকে নামছে। ঠিক আছে, ভালো কথা। আহ এই কোনো একটা নততল, কোনো একটা বস্তু
নততল বরাবর উপর থেকে নিচের দিকে আস্তে আস্তে নামছে। তো যখন নিচের দিকে নামছে তার উপরে তো আমাদের ফোর্স কতখানি কাজ করছে? নিশ্চয়ই দেখেছিস, দেখ mg sin থিটা। উপরের দিকে থেকে কাজ করছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছিস ফ্রিকশনাল ফোর্স কাজ করছে। আমাদের কোয়েশ্চেনটার ক্ষেত্রে জানতে চেয়েছে যে কখন আমাদের লব্ধি বল শূন্য হবে। লব্ধি বল শূন্য হবে বলতে আমাদের কি বোঝাচ্ছে? দ্য নেট ফোর্সের ভ্যালু 0, অর্থাৎ mg sin থিটা ইকুয়াল টু f। দেখ এখানে ফ্রিকশনের ভ্যালু কত আসছে? আমরা সবাই শিখেছি কত, দেখ মিউ mg cos থিটা, কারণ ফ্রিকশন মানেই কত মিউ n, তাহলে সেটা ইকুয়াল টু কত আসছে? mg sin থিটা। হলো? তো এবারেতে কথা আসছে কি যে আমাদের ডিস্টেন্সের কথাটা দেখতে বলেছে। তো দেখ দুদিক থেকে mg mg কেটে গেল, তাহলে সেখান থেকে আমরা কত দেখতে পাচ্ছি? মিউ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি কত? tan থিটা। এবারেতে দেখ মিউ এর ভ্যালু কোয়েশ্চেনটাতে কত বলে দেয়া আছে দেখ তো, k ইনটু x, তাহলে এখান থেকে দেখে নিলাম কত kx ইকুয়াল টু tan থিটা। তাহলে দেখ এখান থেকে x এর ভ্যালু কত পেয়ে যাব? সিম্পল কথা, পাচ্ছি দেখ tan থিটা বাই k। তাহলে x টাই তো হচ্ছে দূরত্ব, তাহলে কতখানি দূরত্ব যাবার পরেতে সেটা আমাদের হলো কিনা লব্ধি বল শূন্য হলো, তার ভ্যালু আমরা পেয়ে গেলাম কত? tan থিটা বাই k। তাহলে এখানটার ক্ষেত্রে অ্যান্সার হিসেবে আমরা ট্রিট করে নেব কত? অ্যান্সার হিসেবে ট্রিট করে নেব অপশন সি কে। হলো? তাহলে এইরকম ভাবে আমরা কোয়েশ্চেন 20টাকে সলভ করব। বোঝা গেল পয়েন্টটা? আমাদের এখানটাতে জানতে চেয়েছি কি না, সমস্ত ছবি দিয়ে দেওয়া আছে, দিয়ে জানতে চেয়েছি যে অ্যাপ্লাই করা হয়েছে একটা ফোর্স যেটাকে বলা হয়েছে কত, তার ভ্যালু বলে দেওয়া হয়েছে কত mg। ওপরের দিকে আরো একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে f ড্যাশ, তার ভ্যালু বলা আছে কত mg/2। দিয়ে আমাদের বলেছে দেয়াল আর ব্লকের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে হাফ, তাদের মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ বল কত আছে? আচ্ছা ঠিক আছে, ঘর্ষণ বল সেটা যদি থাকে সেটা কোথায় থাকবে? ওপরের দিকে থাকবে f। তাহলে আমাদের এখান থেকে জিনিসটা ব্যালেন্স হতে গেলে আমাদের কি আসছে না, f ড্যাশ প্লাস স্মল f, সেটা ইকুয়াল টু কত থাকবে? আমাদের mg কে ব্যালেন্স করবে। তাহলে দেখ f ড্যাশ ফ্রিকশন মানে আমরা কত শিখেছি, সবাই শিখে নিয়েছি যে মিউ ইনটু n। এই ঘটনার ক্ষেত্রে আমরা সবাই জানি নর্মাল কোথায় কাজ করছে? এই দিকটাতে কাজ করছে, তাহলে নর্মাল ইকুয়াল টু কত হবে? ক্যাপিটাল এফ। তাহলে এখান থেকে মিউ এন তার বদলেতে কত লিখে দিলাম? মিউ এফ ইকুয়াল টু mg। এবারে তো দেখ না এফ ড্যাশ তার ভ্যালুস কত আছে? mg/2, তাই না? এফ ড্যাশ তার ভ্যালুস কত দিয়েছে? mg/2। মিউ এফ এর ভ্যালু কত আছে? mg ইকুয়াল টু কত? mg। সমস্ত জায়গা থেকে mg গুলো কেটে গেল, তাহলে আমাদের এখান থেকে পাচ্ছি কত? 1/2 প্লাস মিউ ইকুয়াল টু 1। তাহলে সিম্পল কথা, মিউ সরি 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 আমাদেরকে এখান থেকে জানতে চেয়েছে যে ঘর্ষণ গুণাঙ্ক হাফ হলে ক্রিয়াশীল ঘর্ষণ বলের মান কত আসবে। তো ঠিক আছে, ক্রিয়াশীল ঘর্ষণ বলের মান কত আসবে আগে তো আমরা দেখে নিই। এখান থেকে যে ঘর্ষণ বল হতে পারতো তার ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারতো? দাঁড়ান 1 মিনিট। এখান থেকে যে ঘর্ষণ বল হতে পারতো সেখান থেকে আমাদের এখন কতখানি ঘর্ষণের দরকার সেটা হচ্ছে কতখানি, দেখ না mg মাইনাস এফ ডাস্ট। তো এফ ডাস্টের ভ্যালু কত আসছে? এফ ডাস্টের ভ্যালু আসছে কত? mg/2। তাহলে আমাদের এখান থেকে সিম্পল ভাবে লিখে দেবো mg মাইনাস mg/2, সেটার ভ্যালুটা আসছে কত? mg। আমাদের মিউ বের করতে বলেনি, আমাদের কত বলেছে না, ভ্যালুটা কত বের করতে। তাহলে আমরা দেখে নিচ্ছি কি mg/2 সেটা কোথায়? ওপরের দিকে, তাই এখান থেকে আমাদের 21 অ্যান্সার হিসেবে কাকে টিক করে দেবো? অপশন এ কে। হলো পয়েন্টটা? কি বলেছে না, একটি অর্ধ গোলাকার তল বেয়ে
একটি পোকা ওপরের দিকে ধীরে ধীরে উঠছে। পোকা ও তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক বলা আছে কতখানি? না 1.4 হলো। তো আমাদের বলেছে পোকা ও অর্ধগোলকের সঙ্গে উলম্ব রেখার সাথে থিটা কোণ করেছে, থিটার সর্বোচ্চ মান কত হবে? দেখ, সর্বোচ্চ মানের কোশ্চেন কখন আসছে না, যখন সে আমাদের ফ্রিকশন তার ওয়েট ফোর্স কে ব্যালেন্স করবে। ফ্রিকশন কোন দিকেতে কাজ করছে, বডিটা আমাদের স্লিপ কেটে নিচে নেমে যাওয়া উচিত, তাহলে ফ্রিকশন কাজ করবে অপোজিট দিকে, ওপর দিকে করলো কত ফ্রিকশন। নিচের দিকে থেকে কাজ করছে না, সিম্পল কথা, কাজ করছে হচ্ছে যে তোর কে mg sin থিটা, তাই তো? তাহলে দেখ, এখান থেকে বডিটা ততক্ষণে অবধি হোল্ড হয়ে থাকবে যতক্ষণ ফ্রিকশনাল ফোর্স ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু কত হয়, তোর mg sin থিটা। ফ্রিকশন মানে আমরা সবাই শিখেছি কতখানি হয়, মিউ ইনটু এন, তাই তো? সেটা কি আসছে, গ্রেটার দ্যান ইকুয়াল টু mg sin থিটা। তাহলে দেখ, এখানে নর্মালের ভ্যালুটা কত আসবে, সিম্পল কথা, এখান থেকে ইনক্লাইন প্লেন নর্মালের ভ্যালু কত আসে, mg cos থিটা। তো তাহলে দেখ, এখান থেকে আমরা দেখে নেব কত, এখান থেকে আসছে মিউ mg cos থিটা should be greater than equal to কত, mg sin থিটা। তাহলে দেখ, দুদিক থেকে mg কেটে গেল, মিউ এর ভ্যালু কত আছে 154 ইন্টু cos থিটা is greater than equal to sin থিটা। তাহলে দেখ, সেখান থেকে আমরা কত লিখতে পারবো, তোর sin থিটা বাই cos থিটা, মানে সেটা চলে আসছে কত তোর, সরি এক মিনিট, 1/4 should be greater than equal to tan থিটা। তাহলে দেখ, আমাদের জানতে চেয়েছে কি না থিটার সর্বোচ্চ মান। থিটার সর্বোচ্চ মান জানতে গেলে আমরা এখান থেকে এটুকুনি কথা লিখে ফেলতে পারবো কি না, tan থিটা ইকুয়াল টু 1/4। তাহলে tan থিটা ইকুয়াল টু যদি 1/4 হয়, সেটাকে আমরা লিখতে পারবো কত, cot থিটা ইকুয়াল টু 4। মানে আমরা লিখতে পারবো কত, থিটা ইকুয়াল টু cot ইনভার্স অফ 4। ওকে, তাহলে সর্বোচ্চ সম্ভাব্য মান আমাদের আসছে কত, cot ইনভার্স অফ 4। ওকে, তাহলে 22 এর ক্ষেত্রে সঠিক অ্যান্সার চলে আসবে কত, না অপশন বি। ওকে, এরকম ভাবেই আমরা জিনিসগুলোকে ট্রিট করব। এই অবধি থাক, তোরা এই কয়েকটা কোয়েশ্চেন এই চ্যাপ্টারটা থেকে করিস, তাহলেই মোটামুটি তোদের এখানেতে পারপাসটা সলভ হয়ে যাবে। হলো?